স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। প্রায় এক দশক আগে একদল তরুণ কুশলী নির্মাতার হাত ধরে উঠে দাঁড়ায় আমাদের বিজ্ঞাপন শিল্প। তাদের হাতে বিজ্ঞাপন চিত্রে তৈরি হয় বিনোদনের এক ভিন্ন জগৎ। তাদের কল্যাণে বিজ্ঞাপন চিত্রে কমে আসে বিদেশমুখিতা, তৈরি হয় নিজস্ব ঘরানা। এখন এমন অনেক বিজ্ঞাপন চিত্র নির্মিত হচ্ছে যা বিনোদন অনুষ্ঠানের জনপ্রিয়তাকেও ছাপিয়ে যাচ্ছে। এসব বিজ্ঞাপন দর্শকদের হাসায়, কাঁদায়, কখনো বা দেশপ্রেমে উদ্বেল করে। আবার পারিবারিক মায়া মমতার গল্প নিয়ে তৈরি অনেক বিজ্ঞাপন আমাদের স্বতঃস্ফূর্ত আবেগকে নাড়া দেয়। শিশুদের কাছেও টিভি বিজ্ঞাপন অন্যতম প্রধান এক বিনোদন। আজকের বাংলাদেশে আমরা সেই উত্থান পর্বের কথাই আলোচনা করব। জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন। SMS পাঠানোর নিয়ম AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত প্রশ্নটি। যে কোনো মোবাইল ফোন থেকে পাঠান 16232 এই নম্বরে। এছাড়া ইমেল এবং ফেসবুক ও টুইটারেও লিখতে পারেন আজকের বাংলাদেশ @independent24.tv এই ঠিকানা। এইসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন চলচ্চিত্র বিজ্ঞাপন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী, আছেন অভিনেতা ও এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইরেশ জাকের, মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা এবং মিডিয়াকম লিমিটেডের ক্রিয়েটিভ ডিরেক্টর আসিফ আকবর খান। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো খুলনা থেকে বিজ্ঞাপন চিত্র নির্মাতা গোলাম মোস্তফা, রাজশাহী থিয়েটারের সভাপতি কমরুল্লাহ সরকার কামাল এবং সিলেট থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিবুল হাসান মুকিতের সাথে। স্বাগত আপনাদেরও। অতিথিদের সাথে কথা বলার আগে দেখে নেব বিজ্ঞাপন চিত্র নিয়ে একটি ছোট্ট প্রতিবেদন। আধুনিক বাংলার টেলিভিশন বিজ্ঞাপনের যাত্রা বলা যায় 80-র দশকের গোড়াতেই ঘটেছিল। পাকিজা ট্রেন্ড শাড়ির এই বিজ্ঞাপনের কথা হয়তো অনেকেরই মনে আছে। 90-এর দশকের শেষে বিজ্ঞাপনের ভাষা লাগলো বদলাতে। এখনকার জনপ্রিয় অনেক নির্মাতার মুন্সিয়ানা দেখা গেল নির্মাণ। বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না, সেই আজকে আমার নাম ধরে ডেকেছে। আর এই কথাটা না মা কিচ্ছুতেই বিশ্বাস করছে না। কেমন লাগে বলো তো বাবা? আমি কি তাহলে ভুল শুনেছি? তুমি আজকে বাসায় এসে মাকে অবশ্যই বকে দিবে। আচ্ছা বাবা রাখি, তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। কোন কোন নির্মাতা স্বল্প সময় যেন গল্প বলার চেষ্টা করেছেন চলচ্চিত্রের মতো করে। শুধু চিত্রনাট্যে নয়, প্রযুক্তি নির্মাণ পরবর্তী কাজগুলোও বিবর্তন লক্ষ্য করা যায়। আজকে তো পানির দামে মাছ যাইতেছে রে, তোর মাছ কিনবো কেটা? এক কাম কর, 2 টাকা স্যার ধরে যা আছে দিয়া যা। বাবার দুঃখটা তখন অল্প স্বল্প বুঝতে পারতাম। আরবদারদের এই জাল ছিঁড়া বাইরিতে পারে নাই আমার বাবা, তার বাবা, তার বাবা। যেখানে দিন বদলের চেষ্টা, সেখানে বাংলা লিংক। গত 3 দশকে আমাদের বিজ্ঞাপন নির্মাণে আধুনিকায়ন লক্ষ্য করা গেছে। বিজ্ঞাপন এখন বিনোদনের খোরাক। নতুন বিজ্ঞাপনের জন্য অনেক দর্শক এবং নির্মাতা অপেক্ষা করে। তোশিবা বিজ্ঞাপনের যে আমরা একটা ধারাবাহিক একটা উন্নয়ন বা একটা উন্নতি দেখছি, এর অনেকটা কৃতিত্ব আপনি দাবি করতে পারেন, আপনি এবং আপনি সহ আরো অনেকে। কেমন লাগে এই সাফল্য বিজ্ঞাপনের ক্ষেত্রে, যে একটি নতুন যুগের অবতারণা আপনাদের মাধ্যমে আসলো? না, আমি এটা ভালোই লাগে, কিন্তু এটাকে আমি এমন মহান বিপ্লবী কাজ মনে করি না। এই কারণে যে মানে খুব একটা মহান না হলে অনেক গুরুত্বপূর্ণ তো বটে। কখনো কখনো সময়ের একটা দাবি থাকে। যেমন 80-র দশকে আফজাল ভাইয়ের হাতে বিজ্ঞাপন চিত্র প্রথম একটা নতুন বাঁকের দিকে যায়। এরপরে বিজ্ঞাপন গ্রামীণ ফোনের মা বিজ্ঞাপনটা হয়তো বা একটা নতুন দিকে নিয়ে গেছিল, যে বিজ্ঞাপন সিনেমাটিক ভাবে বিজ্ঞাপনের গল্প বলা যেতে পারে, সেটা গ্রামীণ ফোনের মাতে প্রথমবার এসেছিল। এরপরে আরো অনেকে নানান রকম কিছু ট্রাই করেছে, হিউমারাস রুট ট্রাই করেছে। আসলে বিজ্ঞাপনের মূল জিনিসটা হচ্ছে মানে খবর পৌঁছে দেয়া, খবর ফেরি করবে, পণ্যের খবর ফেরি করবে তারা। এখন পণ্যের খবর ফেরি করতে গেলে আপনি শুধু শুধু খবরের কথা বললে তো কেউ শুনবে না। ওই ক্যানভাসিং স্টাইল, যেটা আগে একটু বানর নাচ দেখায়, তারপরে খবরটা দেয়। তো আমরা মূলত সেই নাচ দেখানোর কাজটা করছি, মানে খবরটাই ফেরি করবো, কিন্তু এটা একটু ইন্টারেস্টিং ওয়েতে করলে লোকে যেন দেখতে ভালো লাগে, সেই কাজটা করছি। সেই কাজটা করতে গিয়ে অনেকটা পথ পেরেছে আপনি। একটু খুব বিনয়, মানে একটা কি বলবো, এটাকে আমরা একটা বলতাম যে এক ধরনের
অশ্লীল বিনয়ের মধ্যে যে আপনি যাচ্ছেন, এর কারণটা কি? আপনি বলেন, আপনার তো কিছু কৃতিত্বের কথা আমরা শুনতেই চাইছি। না মানে কৃতিত্ব, ওয়েল মানে আমাদের কিছু কাজ লোকজন পছন্দ করেছে, সেটা খুবই ভালো লাগে এখনো ভাবলে। জি, বড় প্রতিবন্ধকতা কি ছিল বিজ্ঞাপনের ক্ষেত্রে বিজ্ঞাপনের ক্ষেত্রে? আমার ক্ষেত্রে আমি কোনো প্রতিবন্ধকতা ফিল করিনি, এই কারণে যে আপনি যদি কোনো কিছুই না জানেন তাহলে কিন্তু আপনার পক্ষে দুইটা ঘটনা ঘটানো সম্ভব। হয় আপনি মহান বৈপ্লবিক কিছু করে ফেলবেন, অথবা এমন একটা করবেন যেটা খুবই বাজে কাজ হবে। তো আমি যেহেতু না জেনেই কাজ শুরু করেছিলাম, এবং ফলে আমি পূর্বের কোনো প্যারামিটার মেপে কাজ করতে চাইনি, যে কারণে হয়তো নতুন কিছু করা হয়ে গেছে, ইরেজ ফলে আমি জাকের, প্রতিবন্ধকতা টের পাইনি। আপনি একটি বিজ্ঞাপনী সংস্থার কর্ণধার। আপনার কাছে যখন কোনো ক্লায়েন্ট আসে যে তার, ফারুকী ভাই যেরকম বলছিলেন যে তার খবরটি প্রচার করার জন্য এবং এক ধরনের নাচ গান বা যে ধরনের মাধ্যমে হোক, আপনি তখন কিভাবে, কোন বিবেচনায় কাকে চিন্তা করেন যে একে দিয়ে বিজ্ঞাপন, বা কাকে সাজেস্ট করেন? মানে এই বিজ্ঞাপন বিবেচনাটা বলতে তো আমরা শুধু এই মুহূর্তে টিভিসি মানে টেলিভিশন বা কমার্শিয়াল যে কোনো বিজ্ঞাপন। ইট ডিপেন্ডস অন, বিভিন্ন মানুষের বিভিন্ন স্টাইল থাকে। আই থিঙ্ক আমাদের এখন আমাদের এখন যে ব্যাপারে আমরা খুবই লাকি, সেটা হচ্ছে যে আমাদের এখন অনেক ভালো ভালো কিছু নির্মাতা এখন আমাদের হয়ে গেছে। আমাদের ফারুকী ভাই, অমিতাভ তো ডেফিনেটলি দেয়ার, এন্ড দেন এই কিসলু, পাহিদ তারেক, কাজী শুভ্র। তো ইট ডিপেন্ডস অন হোয়াট স্টাইল উই আর ট্রাইং টু ফলো। কারো কারো স্ট্রেংথ কিছু কিছু জিনিস, খুব মানে গ্র্যান্ড শটস না, অমিতাভ স্টাইল অফ ফ্রেমিং ইজ ওয়ান ওয়ে, যেটা আমি যদি একটা, আমার ডিপেন্ড করে যে কোন আবেগটা আমি কমিউনিকেট করতে চাচ্ছি, কোন, যদি খুব কমেডিক হয়, যদি খুব স্পন্টেনিয়াস লাগে, তখন ফারুকী ভাই অবভিয়াসলি ইজ প্রবাবলি ওয়ান দ্য বেস্ট অ্যাবাউট দ্যাট। যে রিসেন্ট একটা নকিয়ার বিজ্ঞাপন আমরা করলাম, যে ওখানে যে ডুয়াল সিম, যেখানে দুইটা বেটে বেটে মানুষ মধ্যেখানে, তামিম ইকবাল আর ডুয়াল সিম। তো ওখানে যেমনি ওই ওরকম একটা স্ক্রিপ্টের জন্য ফারুকী ভাই ইজ এ নো ব্রেনার, মানে ওখানে ওটা ওরকম স্ক্রিপ্ট চিন্তা করলে ফারুকী ভাই এটা এক্সিকিউট করবে। বাট দেন আদার কাইন্ডস অফ স্ক্রিপ্ট আছে, যদি খুব ওয়াইড ল্যান্ডস্কেপ, অনেক নেচার টেচার এবং অনেক লার্জ একটা বিজ্ঞাপন করতে হয়, অবভিয়াসলি ফারুকী ভাই ক্যান ডু দ্যাট এজ ওয়েল, বাট ওখানে আবার আদার্স আর গুড অ্যাজ দ্যাট। সো ইট ডিপেন্ডস অন আমাদের কোন ইমোশনটা আমরা কমিউনিকেট করতে চাচ্ছি। মোনালিসার কাছে আসি। মোনালিসা, আপনি একজন জনপ্রিয় মডেল, এই ব্যাপারটা কেমন, আসলে কেমন লাগে আপনার? অবভিয়াসলি খুব ভালো লাগে, কারণ প্রথমত আমি চাচ্ছিলামই যে আমি যখন কাজ করি তখন থেকে আমি মনে করছিলাম যে মানে আমার চিন্তাধারা ছিল যে আমি অ্যাজ এ মডেল হিসাবে আমি কাজ করব, কিন্তু কাজগুলো যেন একটু ডিফারেন্ট হোক এবং মানুষ যেন আমাকে পছন্দ করে, এবং কাজের মাধ্যমে যেন আমি ডিফারেন্ট কাজ বলতে আমার কাছে যেটা ভালো লাগবে, এবং যেটা যেমন আপনি এইমাত্রই দেখলেন যে টিভিসি যেটা করলাম, তোশিবা টিভি, এটা গল্প এবং সবকিছু মিলে মনে হচ্ছে একটু ডিফারেন্ট, সেই কারণে কাজটা করা। সো ওভাবেই চিন্তা করি যে কোনো কাজগুলো করতে গেলে তো ডিফারেন্ট কিছু চিন্তা করা দরকার হয় বিজ্ঞাপন ক্ষেত্রে। অ্যাজ এ মডেল হিসাবে আমি এই চিন্তা করি। জনাব আসিফ আকবর খান, আপনি যেসব বিষয় নিয়ে কাজ করেছেন সেসব বিষয়ের ক্ষেত্রে কোন বিষয়টাতে সবচেয়ে বেশি মানে চ্যালেঞ্জিং ছিল? একজন ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কোনটা আপনার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয়েছে? ওকে, চ্যালেঞ্জিং আসলে ক্রিয়েটিভ আইডিয়া ইজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং থিং আই গেস। আরেকটা জিনিস যেটা অনেক চ্যালেঞ্জিং, সেটা আসলে আমাদের দেশে ঠিক আমরা করি না, খুব রেয়ারলি প্র্যাকটিস করা হয়, এটা স্ট্র্যাটেজি। বাট এমনিতে আমাদের রেগুলার যা করতে হয় তার মধ্যে মোস্ট ডিফিকাল্ট থিং উড বি টু কাম আপ উইথ কনসেপ্টস অর আইডিয়াস যেটা আপনি কখনো দেখেন নাই, নতুন লাগবে বাট স্টিল রেলেভেন্ট। দ্যাটস আ ভেরি চ্যালেঞ্জিং থিং। প্রত্যেকবার যেটা আমাদের প্রত্যেকটা ক্যাম্পেইনের সময় করতে হয়, উই হ্যাভ টু কাম আপ উইথ অ্যান আইডিয়া দ্যাটস relevant to you, you feel that you know it, but still it has a new twist, যেটার জন্য আপনার মনে হবে যে ও এইবার প্রথম দেখলাম। So that's the big challenge. আপনি কোন ধরনের বিজ্ঞাপন করতে গিয়ে, আপনি বিভিন্ন ধরনের বিজ্ঞাপন করেছেন, কোনটা হয়তো ঘরের পণ্য, কোনটা সাবেক পণ্য, কোনটা হেলথ প্রোডাক্ট, কোনটা কোন ধরনের বিজ্ঞাপন করা বাংলাদেশের সামাজিকতা একটু কঠিন? Definitely sanitary napkin. It's something we are not very comfortable about. But এই জায়গাগুলিতে আমাদের কিছু ঝামেলা যেমন আছে, because we are not a very open society, এই ধরনের ইয়েগুলি ঠিক মতো প্রমোট করা, though these are very important things if you think of health and hygiene. আমার ধারণা কন্ট্রাসেপ্টিভও সেম। Contraceptives এবং আসিফ ভাই কিন্তু two of the best ads, contraceptive Panther এবং স্যানিটারি ন্যাপকিন ক্ষেত্রে সেনর লাস্ট কয়েক বছর যে আমরা দুটো বেস্ট most effective communication দেখি, both were his creative ideas. আচ্ছা, ওইটা একটু চ্যালেঞ্জিং সামাজিকতা মনে রাখেন basically yes. আমি যদি একটু ফারুকী ভাইয়ের কাছে আসি, যে ফারুকী ভাই
আমাদের দেশে পলিটিক্যাল পার্টিগুলি তো আমরা দেখি, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলি সেই অর্থে কোনো ধরনের বিজ্ঞাপন প্রচারণা যায় না। Right. পলিটিক্যাল পার্টিগুলি আপনার কাছে আসলে বিজ্ঞাপন প্রচারণার ক্ষেত্রে আপনি কোন দিকটা সামনে নিয়ে আসবেন, আপনার কাছে কি মনে হয়? পলিটিক্যাল পার্টিগুলো যদি পলিটিক্যাল পার্টি নির্বাচনের আগে যদি আসে। যে কোনো পার্টি নির্বাচনের সময় হতে পারে বা ইমেজ রক্ষার জন্য এই মুহূর্তেও হতে পারে। আচ্ছা, প্রথমত বিজ্ঞাপন নির্মাতার তো আপনারা জানেন যে বিজ্ঞাপন নির্মাতার কোনো এথিক্স নেই। আমরা যখন কোনো আইডিয়া ডেভেলপ করি আমার কোনো এক্সকিউজ মি আমার কোনো এথিক্স থাকে না। আমি আসলে পয়সার বিনিময়ে তারটাই সবচেয়ে ভালো এবং এই তারটা যে সবচেয়ে ভালো এটার পক্ষে আমি যুক্তিগুলো আবিষ্কার করার চেষ্টা করি। ওইটা আমার কাজ, ওইটা আমার এথিক্স। তো এখন ধরা যাক বাংলাদেশ আওয়ামী লীগ এলো বা বিএনপি এলো, তখন আমার প্রথম কাজ হবে যে বাংলাদেশ আওয়ামী লীগের স্ট্রেংথের জায়গাগুলো কি কি সেটা বলা, আর তার যে দুর্বলতার জায়গা আছে সেটা একদমই ঠেকে যাওয়া। বিএনপি যদি আসে সেই ক্ষেত্রে আমার একই স্ট্র্যাটেজি হবে। তবে এটা যেহেতু নির্বাচন এবং বাংলাদেশ দেশ পরিচালনা সম্পর্কিত, এই ক্ষেত্রে আমি আমার ধারণা আমার পেশার বাইরে একটু যাব। আমি সেখানে গিয়ে, যদিও সেটা আমার কাজের মধ্যে পড়বে না, কিন্তু আমি সেটা করতে চাইবো। আমি সেখানে গিয়ে তাদেরকে তাদের কমিউনিকেশন স্ট্র্যাটেজি ডেভেলপ করার জন্য তাদেরকে বলবো আপনাদের ম্যানিফেস্টোতে এই জিনিসগুলো পরিবর্তন আনেন, এই জিনিসগুলো পরিবর্তন আনলে আমার কমিউনিকেশনে আমি ইন্টারেস্টিং কিছু নিউ প্রমিস দিতে পারবো অ্যান্ড ইট উইল হেল্প ইউ, এবং দর্শকের সঙ্গে আপনি আপনার ভোটারদের কাছে কানেক্ট করতে পারবেন। এখন এটা মুশকিল হচ্ছে, ঝুঁকিটা থাকছে এই যে 2 মিনিট পরে আপনার ওই কাজটা চলে যাবে। হ্যাঁ, মুশকিলটা হচ্ছে এই যে না, কিন্তু আমার মনে হয় যে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলেরই এটা নিয়ে ভাবার সময় এসছে, তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি নিয়ে ভাবার, যে কি ধরনের কথা বললে এখন নতুন দর্শক বা নতুন জেনারেশনের ছেলেদেরকে কানেক্ট করা যাবে। তাদেরকে কানেক্ট করাটা কিন্তু খুব কঠিন কাজ। ফলে আমি মনে করি যে তারা যদি সেটা করতে আসে, আমার ধারণা এখানে সবাই খুব খুশি হবে এটা করতে পারলে। ইরেশ জাকের, আপনার কাছে যদি বিটিভি ক্লায়েন্ট হিসেবে আসে, যে বিটিভির ইমেজ বিল্ড করার জন্য আপনি কোন দিকটা সামনে নিয়ে আসবেন, বা আপনি কাকে দিয়ে বা কি ধরনের বিজ্ঞাপন করবেন? ইন্ডিপেন্ডেন্ট টিভি বা এনটিভি গিয়ে বলবো প্লিজ আপনার জন্য কাজ করতে চাই না, বিটিভি এজ এ ক্লায়েন্ট না। বিটিভি অবভিয়াসলি বিটিভির হিস্ট্রি, এবং এইসব ক্ষেত্রে হয় কি যে আমাদের এই আপনি যে প্রোডাক্টগুলো বলছেন এত ড্যামেজড, মানে ইফ আই মে সে সো, যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো খুবই ড্যামেজড, আমাদের কমপ্লিটলি ডিসঅ্যাপয়েন্টেড উইথ যে এই পলিটিক্যাল পার্টিগুলো দিয়ে, এবং টু অ্যাজ উইথ বিটিভিতে যে এখনো মানে 10 রকমের জিনিস দেখানো যায় না। পুরো জিনিসটাই মোটামুটি যেই গভর্নমেন্ট থাকবে তাকে তেল মারার জন্য পুরো এই সংস্থাটা তৈরি করে রাখা হয়েছে। দে হ্যাভ অ্যামেজিং প্রোডাকশন ক্যাপাবিলিটি এখনো, এবং দেয়ার ওয়াজ আ টাইম যখন বিটিভি যখন স্বর্ণযুগ ছিল তখনকার নাটকগুলো যে আমরা এখনো দেখে মজা পাই। তো আমি একটু ওর সাথে অ্যাড যদি করি, আমার ধারণা এই ধরনের প্রোডাক্ট যদি আসে, সেই ক্ষেত্রে ক্রিয়েটিভ ডিরেক্টরদের প্রধান কাজ হচ্ছে ওই প্রোডাক্টের যে মালিক তাকে বলা, যেমন বিটিভি যদি আসে, বিটিভিকে আমাদের বলতে হবে যে তোমাদের ব্যাগেজ এত বেশি, তোমাদের মানে ব্যর্থতার ইতিহাস এত বেশি, তোমাদের এখন ইমেজ বিল্ডিং এভাবে করা যাবে না, কিছু নিউ প্রমিস নিয়ে আনতে হবে। ওদেরকে বলতে হবে তুমি কিছু নতুন প্রোগ্রাম নিয়ে আসো, এই প্রমিস দিয়ে ক্যাম্পেইন করতে হবে। আমি কি বলবো যে অয়ময় দেখুন, নাহলে বহু বই দেখুন, হোয়াট এম আই গোনা সে অ্যাবাউট বিটিভি, মানে অথবা আমি জানি না, নিউ প্রমিস লাগবে, নিউ প্রমিস লাগবে। মনালিসার কাছে আসে, যে মনালিসা, আপনার মডেলিং জীবনে কোনটা সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হয়েছে? আপনি যতগুলি কাজ করছেন, যে এটা আপনার জন্য খুব কঠিন মনে হয়েছে কাজটা? আসলে প্রত্যেকটা কাজ করতে গেলেই আসলে চ্যালেঞ্জ নিয়ে আসলে কাজ করতে হয়। তো প্রতিটা কাজই চ্যালেঞ্জিং হিসাবেই কাজ করতে হয় আসলে, এবং ওটাই নিতে হয়। আমি এখন যদি আপনি আমাকে বলেন যে কোনটা, মানে ইটস টু ডিফিকাল্ট যে বলাটা, যে আমি এই কাজটা আমার খুব চ্যালেঞ্জিং মনে হয়েছে বা এরকম কিছু। হ্যাঁ, অভিনয়ের ক্ষেত্রে এটা বেশি এফোর্ট দিতে হয়, এই কারণে যে ওই ক্যারেক্টার, বিজ্ঞাপনের ক্ষেত্রে সেম জিনিস, কিন্তু আমাদের এখানে বেশি বিনোদনটা বেশি মাথায় রেখে কাজ করতে হয়, যে কোনটা দর্শক পছন্দ করবে, কোন এক্সপ্রেশন দর্শক কি পছন্দ করে, দর্শক পছন্দ করে কমেডি, হাসি তো অবধারিতভাবে। তো দর্শক যেটা পছন্দ করে সেই ক্ষেত্রেই আপনি, সো ওইটা মাথায় রেখে কাজ করতে হয়, যে দর্শকের মানে চাওয়াটা, এবং তারা কি, মানে আসলে সবচেয়ে ব্যাপার বিজ্ঞাপনের ক্ষেত্রে এটাই হয় যে কয়েক সেকেন্ডের মধ্যে ক্লিক করতে হবে, দর্শকের মানে ভিউটা আমাদের সামনে রেখে কাজ করতে হবে। সো ওইটা মাথায় থাকে সব সময়। ক্রিয়েটিভ ডিরেক্টরের কাছে আসি, যে আমরা একজন নির্মাতা এবং একজন কি বলবো ব্যবস্থাপনা পরিচালক যিনি কমিশন করে থাকেন, তার কাছে দুইটি আলাদা আলাদা চ্যালেঞ্জ হিসেবে শুনলাম, যেমন পলিটিক্যাল পার্টি বা সরকারি একটি টেলিভিশন বা সরকারি একটি। আপনার কাছে যদি এই বিষয়গুলো উপস্থাপিত হয়, যে আপনি এজ এ ক্রিয়েটিভ আপনি কোন দিকটার দিকে নজর দিয়ে তাদেরকে একটু ইয়ে করতে পারবেন, বা কোনটা? এটা আসলে বেশ ডিফিকাল্ট কোয়েশ্চেন। তো আমি আপনার একটা কথা বলতে পারি, সেটা হলো যে একটা এজেন্সি আছে বাংলাদেশে, ওদের ইয়ে আছে, এই যে ম্যাকান এরিকসন, ওদের একটা স্লোগান আছে, ইটস লাইক অ্যামেজিং স্লোগান, সেটা হলো ট্রুথ ওয়েল টোল্ড। ট্রুথ ওয়েল টোল্ড, ইয়েস। এটাই অ্যাডভার্টাইজিং আসলে। ইউ হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ, দেন ইট হ্যাজ টু বি টোল্ড ওয়েল। সো
আমি এক জায়গাতে ডিসএগ্রি করুম যে আমাদের আসলে স্বীকার করতে হবে অনেক কিছু, and that will tell যে হ্যাঁ মানে we have made mistakes, but how we are going to address that সেটা আপনি পাস্ট অস্বীকার করে করতে পারবেন না, but with all